হ্যালো, আমি পুষ্পল। না না, আমাদের জেনারেশনে না ওই ওই হাই হ্যালো ঠিক মানায় না। নমস্কার, আমি পুষ্পল। আমরা হলুম গিয়ে ওই 90s কিড। না 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 না, তার জন্য আমাদের বুড়ো ভাবার কিন্তু কোনো কারণ নেই। বলতেই পারেন আমাদের ইদানিং একটু হাঁটুর ব্যথার সমস্যা হয়েছে। হ্যাঁ, আজকাল খুব বেশি রাত্রি করে খেলে হজমের সমস্যা হয়। খুব বেশি খাটাখাটনি কিংবা ধকল কোনোটাই সহ্য হয় না। কিন্তু তাতে কি, আমরা না ওই আজকালকার কি যেন জেনজি নাকি, তাদের থেকেও বেশি ইয়াং। নমস্কার, আমি পল্লবী। ওই যে পুষ্পল বলল, আমরা সব 90-এর দশকের। কিন্তু জানেন তো, স্টাইল স্টেটমেন্ট থেকে টেকনোলজি সবেতেই কিন্তু আমরা বেশ ফরওয়ার্ড। ওই ডায়াল করা এত বড় রিসিভারওয়ালা ল্যান্ডলাইন ফোন কিংবা এসটিডি পিসিও বুথ থেকে কিপ্যাড মোবাইল হয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন অবধি এই গোটা ডেভেলপমেন্ট আমাদের চোখের সামনে হয়েছে। তাই আমাদের টেকনোলজি বেশ পোক্ত। একদম ঠিক। জানেন তো, আমরা হচ্ছি সেই সময়কার যে সময় হঠাৎ করে টিভির ছবি চলে গেলে আর একটা ঝিরঝির শব্দ করলে মা বাবা না সোজা ছাদে পাঠাতো অ্যান্টেনা ঠিক করতে। তারপর সেই অ্যালুমিনিয়ামের অ্যান্টেনাটাকে এদিক ওদিক ঘোরাতাম। তারপর টিভিতে ছবি আসতো, আর এন্টারটেনমেন্ট বলতে ওই দূরদর্শন। প্রত্যেক রবিবার দুপুরবেলা একটা করে সিনেমা, ওই উত্তম সুচিত্রা, সাদা কালো ছবি। বাবা মায়েরা দেখতো, আমরা হাঁ করে গিলতাম। একদম ঠিক। তারপর এলো কেবল টিভি। ওরে বাবারে বাবারে, সে কি এক্সাইটমেন্ট! বাবা অফিস গেছে, লুকিয়ে লুকিয়ে হিন্দি সিনেমা, দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে, আর সেই শাহরুখ কাজল নস্টালজিয়া। আহা, क्या करूं हाय, कुछ कुछ होता है। আর লজ্জার কথা কি বলি নিজের মুখে, বাড়িতে বাবা মা নেই, দরজা বন্ধ করে আয়নার সামনে খালি গায়ে, হাতে একটা রেস্টলেট আর তালপাতার পাখাটা গিটারের মতো করে ধরে ও ও জানে জানা ঢুন্ডে তুঝে দিবানা, নিজেকে একেবারে সলমান খান ভাবতাম। সে এক দিন ছিল। আর সব থেকে মজা ছিল কারেন্ট চলে গেলে হ্যারিকেনের আলোয় পরীক্ষার আগে দুরন্ত গতিতে পড়া মুখস্থ করা। তবে হ্যাঁ, কারেন্ট চলে গেলে না বাবা মায়েরা কিরকম যেন গলির মোড়ে দাঁড়িয়ে সবাই মিলে গোল টেবিল মিটিং করত। যদিও আমাদের সেখানে নট অ্যালাউড। আমরাও ছোটরা মিলে দেদার নিজেদের মধ্যে খেলাধুলা করতাম। এই খেলাধুলোর কথায় না মনে এলো, তখন বিকেলবেলা ঠিক ওই 4:15 স্কুল ছুটি, 4:30 মেরে কেটে 4:35 হুড় মুড় করে বাড়িতে ঢুকতাম। তড়ি ঘড়ি করে কোনো রকমের নাকে মুখে গুঁজে সোজা ছুটতাম খেলার মাঠে। সেই মাইলোর সঙ্গে ফ্রি পাওয়া ব্যাটে প্লাস্টিকের বল ঠেকিয়ে ছক্কা। ও, নিজেকে একদম সচিন কিংবা সৌরভ গাঙ্গুলি ভাবতাম। আর বলগুলো এসে পড়তো আমাদের কিতকিত খেলার ছকে। অমনি ঘুটিটা এদিক থেকে ওদিক হয়ে যেত। আর সন্ধে হলেই পাড়ার দাদাদের ক্লাবের সামনে বসে ক্যারাম খেলার সে কি ধুম, বাপরে বাপ! আসলে কি বলুন তো, তখন তো এসব ছোট ছোট বিষয়ে অনেক বেশি আনন্দ। আর একটা আনন্দের বিষয় কি হতো জানেন? জানি এক্ষুনি বললেই ঠিক মনে পড়ে যাবে। গরমকালে শান্ত দুপুরে চারিদিকে কোনো সারা শব্দ নেই, হঠাৎ করে আইসক্রিম আইসক্রিম, পেপসি পেপসি, একটা সাদা আইসক্রিমের গাড়ি ঠেলতে ঠেলতে আসতো আইসক্রিম কাকুরা। একদম ঠিক। 50 পয়সা থেকে 2 টাকার মধ্যে কত কি আইসক্রিম পাওয়া যেত। আহা,
সেসবের আবার নানান রকম কালার, কমলা, সবুজ, হলুদ, আর সেগুলো খেয়ে জিভের রং বদলে যেত। আর মা বলতো, ওগুলো ড্রেনের জল দিয়ে তৈরি, কেন খেয়েছো? ধুর, তাই আবার হয় নাকি? পৃথিবীর যেখানে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ওই আইসক্রিমওয়ালাদের খেয়ে দে কাজ ছিল না নাকি শুধু ড্রেনের জল দিয়ে আইসক্রিম বানাতো? ওগুলো সব আমাদের বোকা বানাতে বলতো। সত্যি, এখন ভাবলে কি মজা লাগে, কিন্তু দিনগুলো সব কোথায় চলে গেল, তাই না? ঠিক বলেছ পল্লবী, দিনগুলো জাস্ট হারিয়ে গেল। সেই পোস্ট অফিসের চিঠি আর আসে না, এখন টপ করে একটা মেইল করে দিলেই সব কাজ শেষ। আর ওই দুর্গাপুজোর সময় বেরিয়ে এই দোকান ও দোকান ঘুরে ঘুরে শপিং করার মজাটাই তো নেই। এখন সারা বছর ওই অনলাইন শপিং তো রয়েইছে। যা বলেছ, সেই তখনকার কাছের বন্ধুগুলোকে এখন মাঝে মাঝে ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেখতে পাই। যাদেরকে একবেলা না দেখলে ঘুম হতো না, তাদের সঙ্গে এখন কথা বলা, তাদেরকে এক মুহূর্ত ছুঁয়ে দেখা, এসবের সুযোগই নেই। ঠিক। যাকে যাক, এসব ভেবে আর মন খারাপ করে কি হবে? টেকনোলজি এগোচ্ছে, আমাদেরও তো এগোতে হবে, তাই না? তবে হ্যাঁ, আমাদের সেই গল্পটা কিন্তু আজ আমরা বলবো, কেমন? কোন গল্পটা গো? ওই যে সেই গল্পটা, তোমার সঙ্গে আমার আর আমার সঙ্গে তোমার কিভাবে পরিচয় হলো, কিভাবে ব্যান্ডেল আর শিলিগুড়ি মিলে মিশে আমরা এক হয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। ওকে, শুরু করি। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। ব্যান্ডেল সার্ভে কলেজের ভিতরের সেই পুরনো আমলের ছাদওয়ালা একতলা কোয়ার্টার। চুনকাম চটা দেওয়ালে বড় একটা ক্যালেন্ডার ঝুলছে। ঘরের এক কোণে কাঠের একটা আলমারি, আর তার উপর স্তূপাকার করে রাখা ফিজিক্স আর কেমিস্ট্রির মোটা মোটা বই। পুষ্পল এখন হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের 12 শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। বাইরে তখন দুপুরের চড়বড়ানি রোদ কমতে শুরু করেছে, কিন্তু গরমের ভাবটা তখনও ঘর জুড়ে। পুষ্পল ওর পড়ার টেবিলের সামনে একটা ছোট্ট ডায়েরি মেলে বসে আছে, যেখানে ও নোটস নয়, বরং প্রিয় কোনো সিনেমার গানের লাইন টুকে রাখে। সামনের মাসেই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, কিন্তু পুষ্পলের মনে তখন বিজ্ঞানের চেয়েও বেশি সিনেমার রঙিন স্বপ্ন উঁকি দিচ্ছে। মধ্যবিত্ত পরিবারের বাধ্য ছেলে হিসেবে ও পড়াশোনা যেমন করছে, ঠিক তেমনই এক অদ্ভুত অন্তর্মুখী জগৎ ও নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে। পুষ্পল আজ কেমিস্ট্রি কোচিংয়ে যাবে, ওই পিপিজি স্যারের কোচিং। নীল রঙের হাফ হাতা শার্টটা পরে ও আলমারির গায়ে লাগানো ধুলো মাখা বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। চিরুনিটা হাতে নিয়ে চুলটা যত্ন করে আঁচড়াতে শুরু করলো। ঠিক তখনই ওর মনে গুনগুন করতে লাগলো সেই সুপারহিট গান, ও ও জানে জানা ঢুঁढे তুঝে দিবানা। পুষ্পল এখন মনে মনে নিজেকে সলমান খান ভাবছে, আর আয়নার ওই প্রতিবিম্বটাই ওর একমাত্র দর্শক। আয়নায় নিজেকে দেখে মুচকি হাসল, তারপর একবার ভ্রু নাচিয়ে
হিরোদের মতো করে তাকালো। ওর মনে হচ্ছে ও যেন এই মুহূর্তে কোনো সিনেমার সেটে দাঁড়িয়ে আছে, আর সামনেই ক্যামেরা চলছে। তাই মুখ টিপে ও আবার গুনগুন করতে শুরু করেছে, দিল তো পাগল হ্যাঁ, দিল দিবানা হ্যাঁ। আয়নার সামনে পুষ্পল তো রীতিমতো নিজেকে অন্য এক জগতের মানুষ বানিয়ে ফেলেছে। তবে এই যে হিরো হিরো ভাবটা শুধুমাত্র আয়নার সামনেই সীমাবদ্ধ। বাস্তব জীবনে পুষ্পল এতটাই শান্ত যে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকলেও টিচাররা ওকে হয়তো খেয়াল করেই না। রাস্তা দিয়ে চলার সময় মাথা নিচু করে চলে, যদি কারোর সঙ্গে ভুল করে চোখাচোখি হয়ে যায় আর কথা বলতে হয় সেই ভয়ে। ওর এই চুপচাপ স্বভাবের কারণে পাড়ার ছেলেপিলেরা ওকে নিয়ে মাঝে মধ্যেই ইয়ার্কি ঠাট্টা করে। ওর মা বাবা ছাড়া পৃথিবীর কারোর সাথেও খোলা মনে কথা বলতেও পারে না। আয়নার সামনে যে ছেলেটা অসীম সাহসী আর স্টাইলিশ, বাইরের জগতে সেই ছেলেটাই একটা ছোট্ট গণ্ডির ভেতরে কুঁকড়ে থাকা একটা অতি সাধারণ কিশোর। হঠাৎ করেই ঘরের দরজাটা ঠেলে পুষ্পলের মা সুমিতা দেবী ঘরে ঢুকলেন, হাতে এক গ্লাস জল আর চিনির দানা। সেন্টটা একটু স্প্রে করলে মা বুঝতে পারবে? বুঝতে পারবে না, করি। দিল মেরা। হ্যাঁ রে বাবান, গুনগুন করে কি গান করছিস? বিশাল ফাট বেড়েছে তো। আয়নার সামনে আজকাল একটু বেশিই সময় কাটাচ্ছিস। দেখে মনে হচ্ছে একেবারে হিরো ভাবছিস নিজেকে নাকি? হ্যাঁ, ও কই না তো। পুষ্পল চমকে গিয়ে সে কি অবস্থা, হাত থেকে চিরুনিটা প্রায় পড়ে যাওয়ার জোগাড়। লজ্জায় ওর মুখটা লাল হয়ে গেল। ও চট করে ডাইনিং টেবিলের দিকে মুখ ঘুরিয়ে নিল। আরে কি যে বলো না মা, এসব কেন হতে যাবে? তুমি না যা খুশি তাই বলে ফেলো। আরে আমি তো জাস্ট একটু চুলটা আঁচড়াচ্ছিলাম। কোনোভাবে আমতা আমতা করে কথাগুলো বলেই ও সুর ভাঁজা পুরোপুরি বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। ইস, চুলগুলো কি বড় বড় হয়ে গেছে রে। শিবু কাকুর সেলুনে যাবি, কেটে চলে আসবি। তোর বড় চুল হলেই কিন্তু শরীর খারাপ হয়, আর সামনে গরম পড়বে, পরীক্ষা আছে। শরীর খারাপ হলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না বলে দিলাম। মা, আমার চুল মোটেই বড় হয়নি, এইটুকু ঠিকই আছে, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। ব্যাস, ছেলের কথা শুনে সুমিতা দেবী কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। খুব বড় হয়ে গেছো দেখছি, যা বলছি তাই করবি। ঘাড়ের ওপর চুলগুলো এসে পড়েছে, আর দুদিন গেলে তো চুল দিয়ে চোখ ঢেকে যাবে। শাহরুখ খানও নোস আর আমির খানও নোস, সোজা শিবু কাকুর দোকানে যাবি, চুল কেটে চলে আসবি। তবে আজ নয়, কাল। আজ তোর জন্মবার। ও এই ব্যাপার, ঠিক আছে যাই, তবে আজকেই চুলটা কেটে চলে আসি না হয়। এক্ষুনি একটা টেনে চর কষাবো। বললাম না আজকে জন্মবার, চুল কাটতে নেই। আর তাছাড়া কালকে শনিবার, একদম রবিবারে গিয়ে চুল কেটে বাড়ি আসবি দুপুরবেলা। ঠিক আছে, রাজি। তাহলে এই রবিবার দুপুরে খাসির মাংস করবে তো মা? ও মা, এ আর নতুন কথা কি? প্রতি রবিবার হলেই তো তোর বাবা খাসির মাংস নিয়েই আসে। পেঁপে দিয়ে আলু দিয়ে প্রেসার কুকারে পাতলা ঝোল করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার জন্য দু পিস কষা তুলে রাখবে তো? উফ, বাপরে বাপ, এই ছেলের নোলা তো দিন দিন দেখছি বেড়েই চলেছে। এই, দেরি হয়ে যাচ্ছে না তোর ক্লাসের? তাড়াতাড়ি স্যারের কাছে পড়তে যা। আর হ্যাঁ শোন, বলবি বাবা এসে মাইনে দেবে। তখন একেবারে তোর বাবাকে পাঠাবো, জেনে আসবো তুই পড়াশোনা করছিস কি না। সামনেই পরীক্ষা চলে এলো, হুঁশ নেই কোনো। কেমিস্ট্রির কোচিং ক্লাসে তখন গুমোট গরম। স্যারের আসতে খানিক দেরি আছে। ঠিক তখনই পুষ্পলের বন্ধু সুদীপ্ত ব্যাগ থেকে সন্তর্পণে একটা ফিল্ম ম্যাগাজিন বের করল। মুহূর্তের মধ্যেই ক্লাসের জোনা 4-5 ছেলে তাতে হুমড়ি খেয়ে পড়ল। সেই সময়কার হার্ট থ্রব নায়িকা সব, রানী মুখার্জি, কাজল, নবাগতা আয়েশা টাকিয়া কিংবা করিনা কাপুরের রঙিন সব ছবিতে
সবাই বিভোর। সুদীপ্ত পাতা উল্টে উল্টে দেখাচ্ছে আর বলছে, দেখ ভাই দেখ, একেই বলে বিউটি। উফ। পুষ্পল পাশে বসে থাকলেও লজ্জায় আর আড়ষ্টতায় ঠিক করে ম্যাগাজিনের দিকে তাকাতেও পারছে না। ও বারবার নিজের কেমিস্ট্রি বইয়ের পাতায় মন দেওয়ার ভান করছে। সুদীপ্ত ওকে দেখে টিটকিরি করে বলল, তোর দ্বারা তো আর কিচ্ছু হবে না পুষ্পল, তুই ওই সারা জীবন ওই বইয়ের পোকা হয়েই থাক। একটু হিরোইন দেখলেই তো তোর গাল একেবারে লাল হয়ে যায়। ওই ঠিক সেই সময়েই ওদের ব্যাচমেট অনুরাধা এগিয়ে এলো। অনুরাধা বেশ বুদ্ধিমতী আর সপ্রতিভ। এই পুষ্পল, শোন না, বলছি তোর কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল খাতাটা আমাকে একটু দিবি রে, জাস্ট আজকের দিনটার জন্যই। কালকেই আমি তোকে ফেরত দিয়ে দেবো। আসলে আমি একটু নোটসটা মেলাতাম, সে কারণেই। পুষ্পল একেবারে ক্যাবলার মতো থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে অনুরাধাকে দেখে ওর কথা যেন আটকে যাচ্ছে। হ্যাঁ, মানে ওই কেমিস্ট্রির খাতা, হ্যাঁ নিয়ে নে, কালকে দিয়ে দিলেই হবে বলেই তড়ি ঘড়ি ব্যাগ থেকে খাতাটা বের করে ওর হাতে দিয়ে দিল। সুদীপ্ত দূরে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। পরে ক্লাস শেষে সুদীপ্ত ওকে ধমক দিয়ে বলল, তুই একটা আস্ত গাধা, সামনে পরীক্ষা, এখন নিজের খাতা তুই ওকে দিয়ে দিলি, এখন নিজে কি পড়বি? তুই তো দেখছি একটা মেয়ে খাতা চাইলে একেবারে গলে জল হয়ে যাস। পুষ্পল অবশ্য প্রতিবারের মতো নিরুত্তর, মাথা নিচু করে হাঁটতে থাকল। তখন প্রায় বিকেল বেলা। ব্যান্ডেলের আকাশটা তখন আবির রঙা। পুষ্পল বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে সবে জল খেতে যাবে, তখনই বাইরে থেকে সুদীপ্তর চিৎকার শোনা গেল, পুষ্পল, পুষ্পল, ওরে ভাই কোথায় গেলি রে? আরে চল চল, তাড়াতাড়ি মাঠে চল, আজ খেলা আছে। সুদীপ্ত বাড়ির ভেতর ঢুকে এলো। পুষ্পলের মা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কি রে সুদীপ্ত, পড়াশোনা কি সব শিখেই উঠেছে? উচ্চ মাধ্যমিক তো দোরগোড়ায়, বিকেলে একটু মন দিয়ে পড়বি না খেলাধুলা করবি? আসলে কাকিমা, মানে ওই 1 ঘন্টাই তো খেলে আসবো বলো, একটু না খুললে তো আর মাথাও খোলে না। আর তাছাড়া বাবান তো ঘরে থাকলেই খালি পড়ে পড়ে ঘুমোই, তার চেয়ে ভালো বরং দৌড়ঝাঁপ করা, কি বলো? এই শুনে পুষ্পলের মা হেসে ফেললেন। হ্যাঁ, তা যা বলেছিস। যা নিয়ে যা ওকে, তবে বেশিক্ষণ নয়, সন্ধে লাগার আগেই যেন ঘরে ঢোকে। আর আজ রাত্রে ওর বাবা আবার বলেছে অঙ্কগুলো নিয়ে একটু বসবে, এসে প্র্যাকটিস করতে হবে ওকে, না হলে ওর বাবার রাগ তো তুই জানিস। যদি অঙ্ক করতে না পেরেছে তাহলে এই কেলেঙ্কারি একেবারে। ব্যাস, আপাতত খেলতে যাবার পারমিশন গ্রান্টেড। সুদীপ্ত পুষ্পলের পিঠে একটা চাপড় মেরে বলল, চল রে হিরো, আজ তোকে দিয়ে ফিল্ডিং করাবো। পুষ্পল একটা ম্লান হাসি হেসে সুদীপ্তর পিছু পিছু মাঠের দিকে রওনা দিল। যে মাঠেও শচীন হওয়ার স্বপ্ন দেখলেও আসলে একজন সাধারণ ফিল্ডার ছাড়া ও আর কিছুই ছিল না সেদিন। তবুও ওই কল্পনার জগতে মাইলোর সঙ্গে ফ্রি পাওয়া ব্যাটের ডগায় প্লাস্টিকের বল লেগে একবার ছক্কা হাঁকালেই মনে মনে নিজেকে রাহুল দ্রাবিড় ভাবতে ক্ষতি কি। এরপর এলো সেই দিন। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর বন্ধুত্বের বৃত্তে প্রথম ভাঙন। সুদীপ্ত ওর মেধার জোরে কল্যাণী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগটা পেয়ে গেল। ব্যান্ডেল স্টেশনে রোজ সকালে লোকাল ট্রেনের ভিড়ে সে তখন ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর। অন্যদিকে পুষ্পল, ওর ধ্যান জ্ঞান ছিল সংখ্যা আর সমীকরণ। ও ভর্তি হলো চুঁচুড়ার ঐতিহাসিক মহসিন কলেজে ম্যাথ অনার্স নিয়ে। স্কুলের সেই সাদা ইউনিফর্ম ছেড়ে এবার চেক শার্ট আর জিন্স পরার দিন। তবে জায়গা বদলালেও পুষ্পলের সেই শান্ত লাজুক স্বভাবটা মোটেই বদলালো না। মহসিন কলেজের বিশাল করিডোর
আর গঙ্গার ধারের ওই পুরনো স্থাপত্যের মাঝে ও নিজেকে যেন আরও গুটিয়ে নিল। ব্যান্ডেল থেকে চুঁচুড়া দূরত্ব বেশি নয়, কিন্তু দুই বন্ধুর ব্যস্ততা যেন মাইলের পর মাইল তফাতটা তৈরি করেই দিয়েছে। শনিবার বিকেলের পরন্ত রোদে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গার হাওয়াটা বেশ আরামদায়ক লাগে। সুদীপ্ত কল্যাণী থেকে সবেমাত্র ফিরেছে, আর পুষ্পল কলেজ শেষে ব্যাগ কাঁধে ওখানেই অপেক্ষা করছিল। গঙ্গার ছোট ছোট ঢেউগুলো ঘাটের সিঁড়িতে আছড়ে পড়ছে। জানিস বাবান, আমাদের ব্যাচে একটা মেয়ে আছে, নাম ঈশানী। উফ, যা দেখতে না রে, ঠিক যেন অমৃতা রাও। রোজ ল্যাবে ওর পাশে বসার জন্য আমায় আধ ঘন্টা আগে থেকে যেতে হয়। এই কথা শুনে একটু হাসল পুষ্পল। সুদীপ্ত উৎসাহ নিয়ে বলতেই থাকলো, কালকে তো ওকে বলেই দিয়েছি যে ক্যাফেটেরিয়ায় ওর জন্য আমি সিট বুক করে রাখবো। মেয়েটা হাসলো জানিস। উফ, সেই হাসিটা মনে করলেই না মনে হয় যেন ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার সার্থক। এই সবটা শোনার পর পুষ্পল এবার মুখ খুলল। তা বেশ করেছিস, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করিস কেমন? শুধু ওই ঈশানীকে দেখলেই কিন্তু সেমিস্টার পাস করে যাবি না, মাথায় রাখিস। আরে রাখ তো তোর জ্ঞান। তুই বল, মহসিন কলেজে তো কত সুন্দরী মেয়ে অনার্সে পড়ে, কাউকে মনে ধরলো না? নাকি ওই এখন ওই আয়নার সামনে দাঁড়িয়েই নিজেকে হিরো ভেবে চলেছিস? এই 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 ব্যাস, এই কথা শুনে পুষ্পল লজ্জায় একদম লাল হয়ে গেল। কান মাথা গরম হয়ে উঠল ওর। মাটির দিকে তাকিয়ে মাথা নাড়ল। সুদীপ্ত খানিক হেসে ফচকেমি করে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না রে বাবান, তুই ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়েই বুড়ো হবি। একটা মেয়ের সাথে কথা বলতে গেলে তোর তো জিভ জড়িয়ে যায়, তুই প্রেম করবি কি করে? তুই বরং এক কাজ কর, একটা রোবট টোবট বানিয়ে নে, সেই তোর সাথে সারাদিন অঙ্ক কষবে। সুদীপ্তর এই বিদ্রুপ পুষ্পলকে যেন ভিতরে ভিতরে খানিক বিঁধল। তবু ও শুধু একটা ম্লান হাসি বজায় রাখল। বাড়ি ফেরার পথে পুষ্পলের মনটা ভারী হয়ে গেল। সুদীপ্ত ঠিকই বলেছে, ওর চারপাশটা বন্ধু বান্ধবে ভর্তি থাকলেও এমন কেউ নেই যার কাছে ও ওর দুটো মনের কথা বলতে পারে। ওর ইচ্ছে করে এমন কাউকে বলতে যে আজ দুপুরে তার কি গান শুনতে ইচ্ছে করেছিল, বা তার প্রিয় উপন্যাসের শেষটা কেন তাকে কাঁদিয়েছে। কিন্তু এই ডিজিটাল পূর্বযুগে মনের কথা বলার মানুষ পাওয়া বড্ড কঠিন। নিজের ঘরে হ্যারিকেনের অল্প আলোয় ও ডায়েরিটা খুলল। সুদীপ্তর মতো সাহস ওর নেই যে সামনাসামনি গিয়ে কাউকে বলবে তোমায় ভালো লাগে, কিন্তু মনের তৃষ্ণা তো মেটে না। ঠিক তখনই টেবিলের উপর পড়ে থাকা পুরনো বর্তমান পত্রিকার এক কোণে তার নজর গেল। পত্র মিতালি চাই, ছোট্ট ছোট্ট হরফে অনেকে বন্ধুত্বের বিজ্ঞাপন দিয়েছে। পুষ্পল সিদ্ধান্ত নিল সে নিজেও লিখবে, কিন্তু নিজের আসল পরিচয় দিতে তার ভয় হয় যে যদি কলেজের কেউ দেখে ফেলে, যদি চেনা কেউ চিনে ফেলে। সে পেনটা তুলে নিল, নিজের নাম লিখল বাবান। ঠিকানায় দিল তার বাড়ির ঠিকানা, কিন্তু পরিচয় দিল এক শান্ত স্বপ্নচারী ছাত্রের। আমি বাবান, আমি একাকিত্বের মাঝে গান আর কবিতার বন্ধু খুঁজি। চিঠির মাধ্যমে যদি কেউ তাদের মনের কথা আদান প্রদান করতে চাও তবে লিখো, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। ব্যাস, এই কটা কথা লিখে পরের দিন চুঁচুড়া পোস্ট অফিসে গিয়ে কাঁপা কাঁপা হাতে খামটা ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে এলো। মনে মনে এক অজানা উত্তেজনা আর ভয়, কেউ কি আদৌ উত্তর দেবে? তারপর কেটে গেল মাঝে 10-12 দিন।
পুষ্পল কলেজ থেকে একদিন ফিরে দেখল পোস্টম্যান কাকু একটা চিঠি দিয়ে গেছে। খামটা নীল রঙের, উপরে সুন্দর করে গোটা গোটা অক্ষরে পুষ্পলের বাবান নামটা লেখা। প্রেরকের নাম দেখে পুষ্পলের বুকটা ধরাস করে উঠল। পল্লবী, শিলিগুড়ি। পুষ্পল দরজাটা বন্ধ করে খাটের উপর উঠে বাবু হয়ে বসল। চিঠিটা খুলতেই একটা মিষ্টি সুবাস, সম্ভবত ট্যালকম পাউডারের, তার নাকে এলো। পল্লবী লিখেছে ও ক্লাস 11-এ পড়ে, পাহাড়ি শহরের শান্ত মেয়ে। ও পুষ্পলের মতো একা থাকতে ভালোবাসে, আর ওর ভালো লাগে রবীন্দ্রনাথের গান আর পাহাড়ের মেঘ দেখতে। প্রিয় বন্ধু বাবান, তোমার বিজ্ঞাপনটা পড়ে মনে হলো তুমি হয়তো আমারই মতো কেউ একজন। আমি শিলিগুড়িতে থাকি। এখানকার আকাশটা বড্ড অদ্ভুত। মাঝে মধ্যেই মেঘ এসে পাহাড় ঢেকে দেয়। আমি যখন জানলার ধারে বসে পড়ি তখন মনে হয় আমার কথাগুলো যদি কেউ শুনতো। তোমার চিঠির কথাগুলো খুব সহজ, তাই সাহস করে লিখলাম। তুমি ম্যাথ অনার্স পড়ছো জেনে আমি খুব অবাক হয়েছি। অঙ্ক তো খুব কঠিন, আমার তো ইকোনমিক্সই মাথায় ঢোকে না। আচ্ছা, তুমি কি সিনেমা দেখতে ভালোবাসো? সময় পেলে জানিও। ইতি, তোমার নতুন বন্ধু পল্লবী। পুষ্পল সেই রাতেই উত্তর লিখতে বসল। ওর কলম যেন আজ থামতেই চাইছে না। ও লিখল, প্রিয় পল্লবী, তোমার চিঠিটা পেয়ে মনে হলো যেন অনেক দিন পর কেউ আমার মনের জানলাটা খুলে দিল। শিলিগুড়ি আমি কখনো যাইনি, কিন্তু তোমার দেওয়া বর্ণনা পড়ে মনে হচ্ছে আমি যেন পাহাড়ের মেঘগুলোকে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, অঙ্ক কিন্তু কঠিন নয় পল্লবী, যদি তুমি অঙ্কের ওই ছন্দটা বুঝতে পারো, অনেকটা গানের সুরের মতো। আর হ্যাঁ, আমি খুব সিনেমা দেখি, বিশেষ করে সেই সব সিনেমা যেখানে প্রেম আছে, আবেগ আছে। তুমি সালমান খানের সিনেমার গানগুলো শুনেছো? আমার তো বেশ প্রিয়। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে না হিরো ভাবি, জানো, কিন্তু বাস্তবে আমি ভীষণ লাজুক। বাই দা ওয়ে, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্বের এই পথটা হাঁটবে? ইতি, তোমার বন্ধু বাবান। ঠিক এভাবেই শুরু হলো ব্যান্ডেল আর শিলিগুড়ির মধ্যে এক অদৃশ্য সুতোর টান, যা শুধু কাগজের উপর কালির আঁচড় নয়, বরং দুটো একলা মনের বেঁচে থাকার রসদ হয়ে উঠল। শিলিগুড়ির হিলকার্ট রোডের কাছাকাছি একটা ছিমছাম দোতলা বাড়ি। পল্লবীদের বাড়ির বারান্দা দিয়ে তাকালে দূরে পাহাড়ের হালকা নীল রেখা দেখা যায়। সমতলের চড়া রোদ এখানে নেই, বরং একটা ঠান্ডা আমেজ মনকে সারাক্ষণ ফুরফুরে করে দেয়। পল্লবী এই বাড়ির একমাত্র আদরের মেয়ে। ওর পড়াশোনার টেবিলটা ঠিক জানলার ধারে, যেখান থেকে রাস্তার ধারের আকাশমণি গাছগুলো দেখা যায়। পল্লবীর বাবা অমিতাভ বাবু শিলিগুড়ির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওখানকার লোকাল ট্যুরিজম আর ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে তিনি যুক্ত। ওই যারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি স্টেশনে নামেন, তাদের পাহাড়ে পৌঁছে দেওয়ার জন্য অমিতাভ বাবুর হিমালয়ান ট্রাভেলসের গাড়ি ভরসা। মানুষটা ভীষণ শৃঙ্খলাবদ্ধ এবং মেয়ের পড়াশোনার ব্যাপারে কোনো আপোষ করতে রাজি নন। মা করুণা দেবী ঘরোয়া মানুষ, কিন্তু মেয়ের মনের খবরাখবর তিনি একটু বেশিই রাখেন। এই তো সেদিন সকালবেলা অমিতাভবাবু চশমাটা নাকের উপর নামিয়ে খবরের কাগজ পড়ছিলেন মন দিয়ে। পল্লবী পাশে বসে ইতিহাসের বড় সড়ো একটা নোটস মুখস্থ করার চেষ্টা করছে।
কিন্তু ওর চোখ বারবার চলে যাচ্ছে টেবিলের ড্রয়ারের দিকে, যেখানে বাবান অর্থাৎ পুষ্পলের চিঠির খামগুলো রাখা আছে। কিরে পল্লবী, পড়ার চেয়ে তো দেখছি জানালার বাইরের মেঘ দেখতেই তোর বেশি উৎসাহ। ওই চ্যাপ্টারটা শেষ হলো? এই তো প্রায় শেষ। মুঘল সাম্রাজ্যের পতনটা পড়ছি। পড়ছিস না মনে মনে অন্য কিছু ভাবছিস? আর এমন অমনোযোগী হয়েছিস, মোগল সাম্রাজ্যের পতনের আগেই তোর পতন হয়ে যাবে। আজকাল তোকে বড় অন্যমনস্ক দেখি। উচ্চ মাধ্যমিকটা সামনেই। আমার তো মনে হয় এবার তোর জন্যই শিলিগুড়ি গার্লসের নামটা ডুববে। আর শোন, ইদানিং পোস্টম্যান আজকাল আমাদের বাড়িতে একটু বেশিই আসছে দেখছি। কার চিঠি আসে রে তোর নামে? পল্লবীর বুকটা কেঁপে উঠল। ও থতমত খেয়ে বলল, ও ও তো ওই পত্রমিতালির বন্ধু। তুমি তো জানোই বাবা, বই পড়ার মতো আমার এটাও একটা শখ। পত্রমিতালি প্রসঙ্গটা শুনে বাবা খুব একটা কথা বাড়ালেন না। ভাবলেন, ছেলে মানুষই এই সমস্ত কাজকর্ম নিশ্চয়ই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে। বাবা ঘর থেকে বেরোতেই পল্লবী যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও তার ডায়েরি থেকে একটা সাদা কাগজ বের করে ওর প্রিয় বাবানকে চিঠি লিখতে শুরু করল। এই মুহূর্তে পল্লবী দ্বাদশ শ্রেণীর ছাত্রী, আর অন্যদিকে পুষ্পল চুচুড়া মহসিন কলেজে ম্যাথ অনার্সে সেকেন্ড ইয়ারে। প্রিয় বাবান, তোমাকে আগের চিঠিতে বলেছিলাম না আজ আকাশ খুব পরিষ্কার। জানো তো, আজ সকালে আমাদের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার সেই রূপলি চূড়াটা খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে। আমাদের এখান থেকে না দার্জিলিং যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। দুপাশে মাইলের পর মাইল চা বাগান, সবুজ মখমলের মতো বিছানো। মাঝে মাঝে যখন কুয়াশা নামে তখন মনে হয় আমরা যেন মেঘের দেশে বাস করি। এখানকার পাইন আর ফার গাছের ঝিরি ঝিরি শব্দ শুনলে খুব ভালো লাগতো। আমার খুব ইচ্ছা করে একদিন তোমাকে মিরিকের লেকের ধারে নিয়ে যেতে। তুমি তো সমতলের ছেলে, পাহাড়ের এই নীরবতা সহ্য করতে পারবে তো? ব্যান্ডেলের ছোট্ট কোয়ার্টারের স্যাঁতস্যাঁতে ঘরে বসে পুষ্পল যখন পল্লবীর চিঠিটা পড়ে, তখন ও শিলিগুড়ির সেই শীতল আমেজটা যেন অনুভব করতে পারে। উত্তরে লিখল, পল্লবী, তোমার পাহাড়ের গল্প শুনলে আমার এই রুক্ষ সমতলটাও যেন রঙিন হয়ে ওঠে। তুমি পাহাড়ের কথা বললে, আর আমি তোমাকে বলি আমার এই ঐতিহাসিক শহরের কথা। জানো, আমাদের ব্যান্ডেলের ইমামবাড়া আর ওই চার্চটা যখন রোদের আলোয় ঝকঝক করে তখন এক অদ্ভুত শান্তি লাগে মনে। আমি প্রায়ই কলেজের পর চন্দননগরের স্ট্র্যান্ডের ধারে গিয়ে বসি। গঙ্গার হাওয়া আর ওই আলোকসজ্জা, পারফেক্ট কম্বিনেশন। আর বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, পোড়ামাটির কাজ, দুর্দান্ত। আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে। যদি দেখতে তুমি বুঝতে পারতে যে আমাদের ইতিহাস কত সমৃদ্ধ। হ্যাঁ, সমতলে হয়তো কাঞ্চনজঙ্ঘা নেই, কিন্তু গঙ্গার এই বহমানতা, যেখানে মনের সব না বলা কথা বয়ে নিয়ে চলে যাওয়া যায়। পল্লবী, একদিন আসবে তো আমাদের এই গঙ্গার ঘাটে? তারপর সময় বয়ে যায় 2007 সালের শেষের দিকে। পুষ্পল তখন এমএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে। বাড়িতে চিঠির স্তূপ বাড়তে দেখে সুমিতা দেবী একদিন পুষ্পলকে সরাসরি হাতে নাতে ধরলেন। বাবান, এদিকে আয় তো। কলেজের সেকেন্ড ইয়ার পার হয়ে গেল, কিন্তু এবার তো ফাইনাল ইয়ার আর এসএসসি চিন্তাটা করতে হবে নাকি? আর আমি দেখছি তুই সারা দিন ওই চিঠির পাতায় কি সব লিখে চলেছিস। এত কার সাথে চিঠি লেখালেখি হয় শুনি?
পুষ্পল আমতা আমতা করে জবাব দিল, আরে মা, ওই তো একজন বন্ধু, তোমায় বলেছিলাম না, ওই পত্র মিতালি, পেন ফ্রেন্ড, শিলিগুড়িতে থাকে। ওর সাথে গল্প করতে বেশ ভালোই লাগে জানো। বন্ধু না ছাই? বয়স বাড়ছে, নিজের কেরিয়ারের দিকে তাকা। ওদিকে তোর বাবা তোকে নিয়ে কত স্বপ্ন দেখছে বলতো। হ্যাঁ, এই সময় এত প্রেম প্রীতি চিঠিপত্র করলে কপালে দুঃখ আছে কিন্তু, বলে দিলাম বাপু। চাকরি না পেলে ওই চিঠি খেয়ে তো আর পেট ভরবে না। আরে দূর মা, এ কি সব বলছো? ও তো আমার শুধু বন্ধু, এখানে আবার প্রেম ট্রেম? না না না। পুষ্পল মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। ও জানে ওর মা ভুল কিছু বলেননি, কিন্তু পল্লবীর সাথে এই অদৃশ্য সুতোর টানটাই তার একমাত্র বেঁচে থাকার রসদ। ঠিক এই সময়ই পৃথিবীতে এক বড় বদল আসতে শুরু করেছে। আমেরিকায় ধস নেমেছে আইটি সেক্টরে, যার আঁচ এসে পড়েছে সুদূর কলকাতাতেও। অন্যদিকে পশ্চিমবঙ্গে সিঙ্গুর, নন্দীগ্রাম নিয়ে রাজনীতি তখন তুঙ্গে। চারিদিকে একটা অনিশ্চয়তার মেঘ। সুদীপ্ত একদিন ব্যান্ডেল স্টেশনে পুষ্পলের সঙ্গে দেখা করতে এলো। সুদীপ্তর চোখে মুখে তখন গভীর উদ্বেগ। জানিস বাবান, পরিস্থিতি খুব খারাপ, খুব উদ্বেগজনক। আমরা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি ভাবছিলাম যে ক্যাম্পাসিং হবে, ভালো চাকরি পাবো, কিন্তু এখন শুনছি সব কোম্পানির রিক্রুটমেন্ট বন্ধ করে দিচ্ছে। আইটি সেক্টরে তো রীতিমতো হাহাকার পড়ে গেছে। কেন রে, আমাদের এখানেও কি তার এফেক্ট পড়বে? সুদীপ্তর গলায় একটু টেনশন। পড়বে মানে? আরে পড়া শুরু হয়ে গেছে রে। আমার অনেক সিনিয়ররা যারা পুনে বা ব্যাঙ্গালোরে ছিল তাদের অনেকেরই এখন চাকরি নিয়ে টানাটানি অবস্থা। আর আমাদের রাজ্যের যা রাজনৈতিক টালমাটাল অবস্থা, তাতে তো নতুন কোনো কোম্পানি আসারও নামগন্ধ নেই। তুই তো ম্যাথ নিয়ে আছিস, তাও বেঁচে যাবি, কিন্তু আমার মতো টেকনিক্যাল লাইনের ছেলেদের সামনে এখন একেবারে অমাবস্যা। পুষ্পল বন্ধুর পিঠে ভরসার হাত রাখল। ও নিজেও ভাবছে, চাকরির বাজার যদি সত্যিই এমন হয়, তবে সে পল্লবীর সামনে দাঁড়াবে কোন মুখে? তার দীর্ঘদিনের না দেখা প্রেম কি শেষ পর্যন্ত বাস্তবতার ঝড়ে ভেঙে পড়বে? শিলিগুড়ির পাহাড় আর ব্যান্ডেলের গঙ্গার তীর, দুই প্রান্তের দুই তরুণ মন তখন একদিকে বিশ্বাসে আর অন্য এক অনিশ্চিত আশার চিঠিতে একে অন্যকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। ব্যান্ডেলের গঙ্গার ধারে বসে পুষ্পল আজ একটা দীর্ঘ চিঠি লিখতে শুরু করেছে। ওর এমএসসি পার্ট 1 পরীক্ষা প্রায় সামনেই চলে এসেছে। একটু একটু করে স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিতেও শুরু করেছে। যদিও পুষ্পল এখন বেশ কনফিউজড। স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুল টিচার হওয়ার চেষ্টা করবে, নাকি সোজা সাপটা ডক্টরেট করে কলেজে প্রফেসর হওয়ার স্বপ্নটাকে পূরণ করবে? হাতে যদিও অখণ্ড অবসর নেই, আর মনে পল্লবীর জন্য একটা অব্যক্ত টান রয়েছে। প্রিয় পল্লবী, আজ গঙ্গার ঘাটে বসে আকাশটা দেখছিলাম। কেন জানি না, আজ তোমার কথা খুব বেশি করেই মনে পড়ছে। দেখতে দেখতে 4 বছর হয়ে গেল আমাদের এই চিঠির বন্ধুত্ব। আজ মনে হচ্ছে বন্ধুত্বের চেয়েও গভীর কোনো একটা নামহীন টান আমাকে তোমার দিকে কেমন যেন টেনে নিয়ে যাচ্ছে। তুমি জানো পল্লবী, আমি যখনই কোনো ভালো গান শুনি বা ধরো কোনো সুন্দর দৃশ্য দেখি, আমার মনে হয় যদি তুমি পাশে থাকতে। আমার এমএসসির ক্লাস শুরু হয়েছে, অঙ্কগুলো এখন আরও জটিল, কিন্তু তোমার চিঠির সহজ কথাগুলো পড়লে না সব ক্লিন হয়ে যায়। আমি জানি না তুমি দেখতে কেমন, কিন্তু আমার মনের আয়নায় আমি তোমার একটা ছবি এঁকেছি। সেই ছবিটা কি বাস্তবের সাথে মিলবে জানা নেই। নাও, আজ এই চিঠির সঙ্গে আমার একটা পাসপোর্ট সাইজের ছবি পাঠালাম। খুব সাধারণ দেখতে আমি, ওই একটা চশমা পরি, হরলিক্সের কাঁচের মতো মোটা ফ্রেমের। আর মা বলে সব সময় আমি নাকি খুব ভয় ভয় থাকি। তুমিও ভয় পাবে না তো? আচ্ছা,
তোমার একটা ছবি পাঠাবে প্লিজ। আমি দেখতে চাই শিলিগুড়ির সেই মেঘেদের মাঝে কে আমার এই ছন্নছাড়া চিঠিগুলোর উত্তর দেয়। ইতি, তোমার বাবান। শিলিগুড়িতে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। পল্লবী ফিলোসফি অনার্স নিয়ে ভর্তি হয়েছে শিলিগুড়ি কলেজে। ফিলোসফির ওইসব কঠিন তত্ত্বের চেয়েও পুষ্পলের চিঠিগুলো ওর কাছে বেশি বাস্তব। ও পুষ্পলের ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। প্রিয় বাবান, তোমার ছবিটা পেয়ে আজ সারা দুপুর আমি ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম। কে বলেছে তোমাকে ভীতু দেখায়? তোমার চোখের মধ্যে না একটা অদ্ভুত মায়া আছে, যা হয়তো পৃথিবীতে খুব কম মানুষের থাকে। মা একবার ঘরে ঢুকে পড়েছিল, আমি তাড়াতাড়ি ছবিটা আমার ফিলোসফি বইয়ের ভেতর ঢুকিয়ে ফেললাম। জানো বাবান, আমি শিলিগুড়ি কলেজে ফিলোসফি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। সক্রেটিস আর প্লেটোর দর্শনের চেয়েও তোমার চিঠির দর্শন আমার কাছে অনেক বেশি দামি। তুমি তুমি আজ আমাকে প্রথমবার তুমি বলে সম্বোধন করেছ, আর আমি বারবার সেই লাইনটা পড়ছি। আমার একটা ছবি পাঠালাম, আমাদের বাড়ির সামনের বাগানে তোলা। আমি খুব সাধারণ একটা মেয়ে, চশমা পরি না ঠিকই, কিন্তু খুব লাজুক। আমার ভয় হয় তুমি যদি আমায় সামনাসামনি দেখো, তবে কি তোমার সেই কল্পনার পল্লবীর সাথে আমাকে মেলাতে পারবে? বাবান, এই 4 বছরে আমি কখন যে নিজের অজান্তেই তোমার ওই শব্দগুলোর প্রেমে পড়ে গেছি তা আমি নিজেও জানি না। আমাদের এই দূরত্ব কি কোনোদিন ঘুচবে? ইতি, তোমার পল্লবী। পল্লবীর ছবিটা দেখার পর পুষ্পলের পৃথিবীটাই বদলে গেল। হলুদ সালোয়ার কামিজ পরা সেই মেয়েটা, যার চোখে পাহাড়ের গভীরতা আছে, ওকে দেখে পুষ্পল আর নিজেকে ধরে রাখতে পারল না। ও এবার সরাসরি ওর মনের কথা লিখতে বসল। পল্লবী, তোমার ছবিটা দেখার পর থেকে না রাতের ঘুমটা উড়ে গেছে জানো। তুমি যে এত সুন্দর তা তো আমার কল্পনার বাইরে ছিল। আচ্ছা পল্লবী, আমি হয়তো খুব সাধারণ একটা স্টুডেন্ট হতে পারি, আমার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কিন্তু একটা কথা আজ বুক ঠুকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। এই 4 বছরে তুমি আমার অস্তিত্বের অংশ হয়ে গেছো। আমি আর চিঠির অপেক্ষায় থাকতে পারছি না। তোমার গলার স্বর শোনার জন্য আমার মনটা না ছটফট করছে। আচ্ছা শোনো, আমাদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি, নোট করে নাও। 033। এই প্রথম চিঠির মাধ্যমে ফোন নাম্বারটাও আদান প্রদান হলো, সঙ্গে অবশ্য গেল সতর্কবার্তাও। আর হ্যাঁ, বাড়িতে বাবা মা থাকে, তাই তুমি আমায় ফোন করো না কিন্তু ভুল করেও। আমি বরং তোমার কোনো নাম্বার থাকলে দিও, এসটিডি বুথ থেকে ফোন করব। আমাদের কথা বলতে হবে পল্লবী, অনেক কথা জমানো আছে। ইতি, বাবান। পল্লবী চিঠিটা হাতে পেয়ে কেঁদে ফেলেছিল, আনন্দের কান্না। সেও তো এই মুহূর্তটার জন্যই অপেক্ষাতে ছিল এতদিন। বাবান, তোমার চিঠির ওই একটা লাইন পড়ার পর আমার মনে হচ্ছে আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। আমিও তোমাকে ভালোবাসি বাবান, অনেক আগে থেকেই। তুমি যখন চিঠিতে তোমার রোজকার ছোট ছোট কষ্টের কথা লিখতে, তখনই আমি তোমাকে নিজের করে নিয়েছিলাম। আমাদের বাড়ির কাছাকাছি একটা এসটিডি পিসিও বুথ আছে, সেখানকার কাকু আমার পরিচিত। তুমি কাল বিকেল 5টায় এই নাম্বারে ফোন করো, 0353। না না, পল্লবী অবশ্য নিজের বাড়ির নাম্বারটা দেওয়ার মতো ভুল কাজ করেনি, কারণ যদি কোনোভাবে ফোন বাবার হাতে ওঠে তাহলে তো কেলেঙ্কারি। তাই পল্লবী তার পরিচিত এসটিডি পিসিও বুথের কাকুর নাম্বারটা শেয়ার করেই দিল পুষ্পলের সঙ্গে। আমি ওখানেই থাকবো। আমি তোমার গলাটা শোনার জন্য উদগ্রীব হয়ে আছি। আমাদের গল্পটা এবার চিঠির পাতা ছেড়ে
শব্দের দুনিয়ায় ডানা মেলবে। এটি তোমার চিরকালের পল্লবী। পরের দিন বিকেল 5টা বাজার ঠিক 10 মিনিট আগে পুষ্পল বালির মোড়ের একটা হলুদ রঙের এসটিডি পিসিও বুথে গিয়ে দাঁড়িয়ে আছে। পকেটে কয়েকটা 10 টাকার নোট আর কিছু খুচরো পয়সা। বুকটা কামার শালের মতো ধুকপুক করছে। ঘড়ির কাঁটায় ঠিক 5টা পৌঁছতেই সে নাম্বারটা ডায়াল করলো। ওপাশে ফোনটা একবার বাজতেই কেউ একটা তুলেও নিল। হ্যালো, হ্যালো, পল্লবী। ওপাশে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর একটা মিষ্টি কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো। বাবান, তুমি ফোন করেছো? দুজনেই বেশ খানিকক্ষণ চুপ। না না, শব্দের অভাব নেই, কিন্তু মুখ দিয়ে তো কথা সরছে না। এসটিডি বুথের সেই লাল রঙের ডিজিটাল মিটারটা তখন সময়ের সঙ্গে সঙ্গে টাকার অঙ্কও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তাদের কাছে তখন সময় যেন থমকে গেছে। তোমার গলার স্বরটা আমি ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনই, খুব শান্ত। আর তোমার গলাটা শুনে মনে হচ্ছে আমি তোমাকে যুগ যুগ ধরে চিনি। বাবান, আমরা কি সত্যি একে অপরকে দেখতে পাবো না? পাবো পাবো, নিশ্চয়ই পাবো। আমি কথা দিচ্ছি পল্লবী। আমি আমার পড়াশোনাটা শেষ করে একটা চাকরির ব্যবস্থা করলেই তোমার বাবার কাছে গিয়ে হাত জোড় করে দাঁড়াবো। চলবে তো? আমি তোমাকে ব্যান্ডেলের এই গঙ্গার ঘাটে একদিন ঠিক নিয়ে আসব। এরপর থেকে মাঝে মধ্যেই চলতে থাকলো এই ফোন আলাপ, কখনো দুপুরের রোদে, কখনো সন্ধ্যের আবছা অন্ধকারে। তারা গল্প করলো পাহাড়ের বৃষ্টির কথা, সমতলের ট্রেনের হুইসেলের কথা। পুষ্পল জানালো এমএসসির পর নেট বা সেটের জন্য প্রিপারেশন নেবে। পল্লবী জানালো সেও গ্র্যাজুয়েশন শেষ করে বিএড করবে। দুজনের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত, তাও আবার এই রিসেশনের বাজারে। কিন্তু ওদের ভালোবাসা তখন এসটিডি বুথের ওই ছোট্ট কেবিনে একটা রঙিন সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। ফোনে কথা বলার পর সেই দিনগুলোতে তারা একে অপরকে আই লাভ ইউ বলল বেশ কয়েক হাজার বার, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছুই লিখেছিল। পুষ্পলের এমএসসি প্রায় শেষের দিকে, চাকরির বাজার তখন খুবই খারাপ। ওদিকে পল্লবীর গ্র্যাজুয়েশনও শেষ হতেই চলেছে। ঠিক তখনই পল্লবীর চিঠিতে এবং ফোনে সুর বদলাতে শুরু করলো। ও কাঁপা কাঁপা গলায় জানালো ওর বাবা অমিতাভ বাবু আর দেরি করতে রাজি নন। ব্যবসার অবস্থা রাজনৈতিক কারণে একটু টালমাটাল হচ্ছে। তিনি চাইছেন মেয়েকে তাড়াতাড়ি একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে। পুষ্পল তখন দিশেহারা। একদিকে চাকরির অভাব, অন্যদিকে শিলিগুড়ি থেকে আসা সেই আর্তনাদ। আচ্ছা, তবে কি নীল খামের এই 4 বছরের প্রেম শুধুই কি স্মৃতি হয়ে থেকে যাবে, নাকি ওরা পারবে পাহাড়ের চূড়ায় ওদের অধিকার প্রতিষ্ঠা করতে? ব্যান্ডেলের দুপুরটা তখন গুমোট গরমে হাঁসফাঁস করছে। পুষ্পলের এমএসসির ফাইনাল ইয়ারের প্রিপারেশন চলছে, কিন্তু মাথায় তখন অন্য চিন্তা। খবরের কাগজে শিলিগুড়ির একটা আইটি ফার্মে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের একটা ছোট্ট বিজ্ঞাপন সে মাকে দেখালো, যদিও তার আসল উদ্দেশ্য ছিল আলাদা। মা, দেখো, শিলিগুড়ির এই ফার্মটা ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। ওরা ফ্রেশার্স নিচ্ছে। আমার তো ম্যাথস অনার্স, অ্যাকাউন্টিংটাও আমি মোটামুটি পারবো জানো। তোর কি মাথা খারাপ হয়েছে বাবান? এখনো তোর এমএসসি পরীক্ষা শেষ হলো না, ফাইনাল পরীক্ষার সামনে, এখনই কিসের চাকরির ইন্টারভিউ? আর তাও আবার অত দূরে শিলিগুড়িতে। কলকাতায় কি চাকরির অভাব হয়েছে? কি যে বলো মা, কলকাতার অবস্থা তো দেখছই। সুদীপ্তও তো বলল আইটি সেক্টরে খুব বাজে অবস্থা। এখানে ইন্টারভিউ দিয়ে লাভ নেই। এই কোম্পানিটা নতুন, আর শিলিগুড়িতে থাকলে যাতায়াতেরও সুবিধে।
আমি চাইছি অন্তত একটা এক্সপিরিয়েন্স হোক। যদি হয় ইন্টারভিউটা অন্তত দিয়ে আসি। মা কিছুক্ষণ চুপ করে পুষ্পলের মুখের দিকে তাকিয়ে রইলেন। ছেলের চোখে সেই ব্যাকুলতা তিনি হয়তো ভুল বুঝেছেন। তিনি ভাবলেন ছেলে বড় হয়েছে, সংসারের হাল ধরতে চাইছে, তাই হয়তো এই ছটফটানি। তোর বাবা শুনলে কিন্তু রাগ করবেন বাবান। তবু আমি বলে দেখছি, একটা সুযোগ যদি পেতে চাস যা, কিন্তু পড়াশোনা ফেলে নয়। আর এই নে, এই 500 টাকা রাখ যাতায়াতের খরচ। আর শোন, সাবধানে যাবি, পাহাড়ের জায়গা, ওখানে আমাদের কেউ নেই। কিছু হলে কিন্তু আমি পাশে পাবো না কাউকে বাবান। পুষ্পল মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। ওর মনে তখন অপরাধবোধ আর উত্তেজনা, দুইয়ের লড়াই। ও জানে ও মিথ্যে বলছে, কিন্তু পল্লবীকে দেখার এই সুবর্ণ সুযোগটুকু ও ছাড়তে পারবে না। রাত ভর দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টের ভিড়ে বসে পুষ্পল জানলার বাইরে কালচে অন্ধকার দেখছে। ট্রেন যখন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলো, তখন চারপাশ কুয়াশায় ঢাকা। স্টেশনের বাইরে এসে একটা পে অ্যান্ড ইউজ টয়লেটে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখল। চোখের নিচে রাত জাগার কালি, কিন্তু মুখে একটা অদ্ভুত আনন্দ। ও আজ একটা হালকা নীল রঙের শার্ট পরেছে, পল্লবীর খুব প্রিয় রং। শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের কাছে একটা নির্দিষ্ট স্থানে ও অপেক্ষা করতে শুরু করল। শিলিগুড়ির সকালটা ব্যান্ডেলের চেয়ে অনেক আলাদা। উত্তুরে হাওয়া গায়ে বিঁধছে, চায়ের দোকানের ধোঁয়া আর পাহাড়ি মানুষদের কর্মব্যস্ততার মাঝে পুষ্পল যেন এক ভিন গ্রহের জীব। ওর হাত কাঁপছে। যদি পল্লবী না আসে, যদি কোনো বিপদ হয়। ওদিকে পল্লবী বাড়ি থেকে বেরিয়েছে বিশাল বড় একটা মিথ্যে কথা বলে। ও বাড়িতে জানিয়েছে বন্ধুরা মিলে মহানন্দা অভয়ারণ্যের দিকে পিকনিকে যাচ্ছে। অমিতাভবাবু সকালবেলা ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন বলে খুব একটা তল্লাশিও করেননি। পল্লবী সাদা একটা সালোয়ার কামিজ আর তার উপর নীল রঙের একটা সোয়েটার পরেছে। হাতে ঘড়ি, চোখে কাজল, ব্যাস মেকআপ অতটুকুই। পুষ্পল দেখল দূর থেকে একটা মেয়ে ধীর পায়ে হেঁটে আসছে, ঠিক যেমনটা সে ভেবেছিল। ছবি আর বাস্তবের মধ্যে আজ কোনো তফাৎ নেই। পল্লবী কাছে এসে দাঁড়ালো। দুজনেরই কথা বন্ধ। 4 বছরের চিঠি পত্র, শত শত ফোনালাপ, সব যেন ওই এক মুহূর্তের স্তব্ধতায় হারিয়ে গেল। বাবান, তুমি সত্যি এসেছো? হ্যাঁ হ্যাঁ পল্লবী, আমি তোমায় না দেখে ফিরতেই পারতাম না। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। শিলিগুড়ির সেই ব্যস্ত রাস্তা তখন তাদের কাছে অদৃশ্য। পল্লবীর চোখে জল টলমল করছে। ও ভাবতেই পারেনি যে সেই সুদূর ব্যান্ডেলের শান্ত ছেলেটা শুধুমাত্র ওকে দেখার জন্য বাড়িতে এত বড় একটা মিথ্যে কথা বলে এত দূর চলে আসবে। শিলিগুড়ি শহরটা পল্লবীর নখদর্পণে, কিন্তু আজ তাকে খুব সাবধানে চলতে হচ্ছে। ওর বাবার চেনা পরিচিত মানুষ বা তার ব্যবসার গাড়ি যে কোনো মোড়ে তাকে দেখে ফেলতে পারে। তাই ওরা শহর থেকে একটু দূরে বেঙ্গল সাফারির দিকের ফাঁকা রাস্তার ধারে একটা নির্জন পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিল। রিকশায় বসে পুষ্পল প্রথমবার পল্লবীর হাতটা ধরল। 4 বছরের প্রতীক্ষার পর সেই প্রথম স্পর্শ। পল্লবীর হাতের তালুটা বরফের মতো ঠান্ডা, আর পুষ্পলের হাত ঘামে ভিজে একাকার। জানো বাবান, আমার না ভয় করছে। যদি বাবা জেনে ফেলে আমাদের এইসব কথা, তবে তো আমায় আর ঘরে রাখবেই না। তুমি কি আমায় তোমার সাথে নিয়ে যাবে? আমি কথা দিচ্ছি পল্লবী, আর তো মাত্র কয়েকটা মাস। আমি একটা হিল্লে ঠিক করে নেব,
তারপর আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো। আজ এই দিনটা শুধু আমাদের। ওরা শিলিগুড়ির একটা ছোট্ট রেস্তোরাঁয় গিয়ে মোমো আর কফি খেলো। পুষ্পল অবাক হয়ে পল্লবীর কথা বলা দেখছিল। চিঠির সেই অক্ষরগুলো আজ যেন জীবন্ত হয়ে কথা বলছে। পল্লবী ওর বাড়ির গল্প, ওর পাড়ার গল্প বলেই চলেছে, আর পুষ্পল শুধু মুগ্ধ হয়ে দেখছে। ওর মনে হচ্ছিল যে যেন কোনো সিনেমার হিরো তার হিরোইনকে নিয়ে এক অজানা দেশে পালিয়ে এসেছে। কিন্তু সময় তো থেমে থাকার নয়। বিকেল হতে শুরু করেছে, আকাশের রং বদলাচ্ছে। ওরা এখন মহানন্দার কোল ঘেঁষে একটা নির্জন জায়গায় বসে আছে, যেখানে ঝাউ গাছের আড়ালে বাইরের পৃথিবীটা হারিয়ে গেছে। ঝিঁঝি পোকার ডাক শুরু হয়েছে, চারিদিক নিস্তব্ধ। পল্লবী পুষ্পলের কাঁধে মাথা রাখল। বাবান, আমি ভাবিনি আমাদের দেখাটা এত সুন্দর হবে। তুমি আমায় ছেড়ে যাবে না তো? পুষ্পল পল্লবীর চিবুকটা আলতো করে উঁচু করে ধরল। পল্লবীর চোখে পাহাড়ের গভীরতা আর ঠোঁটে এক অদ্ভুত কম্পন। পুষ্পল ধীরে ধীরে ঝুঁকে এলো। তাদের প্রথম চুম্বন। 4 বছরের সব বিরহ, সব না বলা কথা যেন ওই একটা মুহূর্তের মিলনে পূর্ণতা পেল। চারপাশের পাইন বনের হাওয়া আর বুনো পাহাড়ি ফুলের গন্ধ যেন ওদের এই পবিত্র প্রেমকে আশীর্বাদ করল। সময় যেন থমকে গেল। না ছিল কোনো রিসেশনের টেনশন, না ছিল কোনো রাজনৈতিক চাপানুতর। শুধু ছিল দুটো প্রাণের অবিচ্ছেদ্য এক হওয়া। সন্ধ্যা নামার আগেই পল্লবীকে ফিরতে হবে। স্টেশনে ফেরার সময় দুজনেরই মন ভারাক্রান্ত। পল্লবী পুষ্পলের হাতে একটা ছোট্ট উপহার ধরিয়ে দিল, একটা পাথরের ঘর সাজানোর শোপিস, যাতে লেখা মেমোরি অফ শিলিগুড়ি। সাবধানে যেও বাবান, পৌঁছে আমায় এসটিডি বুথ থেকে একটা ফোন করো। আমি আবার খুব তাড়াতাড়ি আসবো পল্লবী। এবার আর মিথ্যে বলে নয়, নিজের অধিকার নিয়ে আসবো। এনজেপি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পুষ্পল তখন ফিরতি ট্রেন ধরল। তখন তার মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ। কিন্তু ও জানতো না, এই মধুর মিলনের রেশ কাটার আগেই তার জীবনে সবচেয়ে বড় ঝড়টা ধেয়ে আসছে। শিলিগুড়ির সেই নীল পাহাড়টা ট্রেনের জানলার আড়ালে হারিয়ে গেল চা বাগানের মাঝে, আর পুষ্পলের পকেটে রয়ে গেল পল্লবীর সেই উপহার আর তার ঠোঁটের মিষ্টি স্মৃতি। শিলিগুড়ি থেকে ফেরার পর পুষ্পলের পৃথিবীটা যেন বদলে গেছে। সেই প্রথম স্পর্শ, প্রথম চুম্বনের স্মৃতি তাকে পড়তে বসলে ডায়নামিক ক্যালকুলাসের মাঝখানেও পল্লবীর মুখটা ঠিক মনে করিয়ে দেয়। কিন্তু সময় তো কারোর জন্য থমকে থাকে না। 2009 সাল। পুষ্পল এমএসসি ফাইনাল ইয়ার পরীক্ষা দিল। ব্যান্ডেল স্টেশনের সেই চায়ের দোকানে বসে সুদীপ্তর সঙ্গে তার দেখা হলো। সুদীপ্তর মুখে সেই ফোচকেমিড হাসিটা আজ নেই। জানিস বাবান, আমাদের ব্যাচের সেরা ছেলেটাও এখনো প্লেসমেন্ট পায়নি। আইটি মার্কেট একেবারে পুরো ধসে গেছে রে। আর আমাদের রাজ্যের যা অবস্থা, তাতে নতুন কোনো কলকারখানা বা অফিস শুরু হবে বলে তো মনে হয় না। তুই তো টিউশনই শুরু করলি, কিন্তু এভাবে আর কতদিন ভাই? পুষ্পল মাথা নিচু করে বসে রইল। ও জানে শুধু অঙ্কের কটা টিউশনি করিয়ে সে পল্লবীর বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। ব্যান্ডেলের গঙ্গার ঘাট আজ তাকে আর শান্তি দিচ্ছে না, বরং মনে করিয়ে দিচ্ছে বারবার একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা। শিলিগুড়িতে পল্লবীর গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। বাড়িতে তখন বিয়ের সানাইয়ের প্রাক প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অমিতাভ বাবুর ট্রান্সপোর্ট ব্যবসা আগের মতো ভালো না চললেও তার জেদ এখন অনেক বেশি। তিনি চান মেয়েকে এমন একজনের হাতে তুলে দিতে
যার ভবিষ্যৎ অন্তত সুরক্ষিত। সেদিন বিকেলে পল্লবী লুকিয়ে এসটিডি বুথে গিয়ে পুষ্পলকে ফোন করল। ওর গলার স্বর শুনেই পুষ্পল বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। বাবান, আমি আর পারছি না। বাবা আজ রাতে আমার বিয়ের কথা বলল। শিলিগুড়ির এক বড় ব্যবসায়ীর ছেলের সাথে আমার সম্বন্ধ দেখা হচ্ছে। আমি বাবাকে বলেছিলাম যে আমি আর একটু সময় চাই, কিন্তু বাবা তো শুনছে না। পল্লবী, তুমি কি আমার কথা বলেছো তোমার বাবাকে? বলেছি বাবান, অনেক সাহস করে বলেছি, কিন্তু বাবা যখনই শুনলো তোমার এখনো চাকরি নেই, তুমি এখনো পড়াশোনা শেষ করে বেকার বসে আছো, ভীষণ রেগে গেল। বাবা বলল যে ছেলে নিজের পরিচয় তৈরি করতে পারেনি, সেই ছেলে আমার মেয়েকে কি খাওয়াবে। ওসব চিঠির প্রেম বাস্তবে চলে না। সেদিন রাতেই পল্লবীদের বাড়িতে এক অশান্তির ঝড় বয়ে গেল। অমিতাভবাবু ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসেছিলেন। পল্লবী, আমি তোর ভালোর জন্যই বলছি। তোর এই ফ্রেন্ড ছেলেটা, যার কোনো রোজগার নেই, তার সাথে তোর ভবিষ্যৎ অন্ধকার। তুই কি চাস সারা জীবন অভাবের মধ্যে কাটাতে? আমি কষ্ট করে তোকে বড় করেছি কোনো অচেনা বেকার ছেলের হাতে তুলে দেওয়ার জন্য নয়। বাবা, ও বেকার নয়, ও এমএসসি পাশ করেছে, চেষ্টা করছে। আমাদের ভালোবাসা 4 বছরের বাবা, তুমি কি একবার ওর সঙ্গে কথা বলতে পারবে না? না, কোনো কথা হবে না। যে ছেলে একটা চাকরি জোটাতে পারে না, তার সাথে কোনো কথা নেই। আমি ছেলের পক্ষকে কথা দিয়ে দিয়েছি, আগামী মাসেই তোর আশীর্বাদ। এটাই আমার শেষ কথা। পল্লবী নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পাহাড়ের সেই শান্ত মেয়েটা আজ বাবার জেদের সামনে নিজেকে বড় অসহায় বোধ করছে। আর ওদিকে ব্যান্ডেলে বসে পুষ্পল তখন পাগল প্রায়। ও পাগলের মতো খবরের কাগজ দেখছে, যেখানেই কোনো ইন্টারভিউ দেখছে সেখানেই ছুটে যাচ্ছে, কিন্তু সব জায়গায় এক উত্তর, ভ্যাকেন্সি নেই। দিনের পর দিন না খেয়ে স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। রাত জেগে নেট সেটের প্রিপারেশন নিচ্ছে, এসএসসির প্রিপারেশন নিচ্ছে। ওর ঘরের আয়নাটা এখন ওর কাছে বিদ্রূপের মতো মনে হয়। সেই হিরো সাজার স্বপ্ন এখন যেন একটা দুঃস্বপ্ন। ফোনে কথা বলার সুযোগটুকুও কমে আসছে দিন দিন, কারণ পল্লবীর উপর নজরদারি শুরু হয়েছে। তাই পুষ্পল তার শেষ আশ্রয়, তার কলমটা তুলে নিল। এই চিঠিটা শুধু শব্দ নয়, যেন পুষ্পলের হৃদয়ের অব্যক্ত কথা। পল্লবী, আজ তোমাকে চিঠি লিখতে আমার হাত কাঁপছে। তুমি লিখেছ তোমার বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে। আমি জানি না এই চিঠিটা পড়ার সময় তোমার চোখে জল আসবে কি না, কিন্তু আমি লিখছি এক বুক হাহাকার নিয়ে। আমি হেরে যাচ্ছি না পল্লবী, আমি লড়াই করে চলেছি, কিন্তু এই পৃথিবীটা বড্ড নিষ্ঠুর। আমি রোজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু কেউ আমায় একটা সুযোগ দিচ্ছে না। তোমার বাবার কথাগুলো আমায় বিঁধছে ঠিকই, কিন্তু আমি তো জানি আমাদের এই 4 বছরের প্রেমে কোনো মিথ্যে নাটক ছিল না। শিলিগুড়ির সেই একান্তে কাটানো সময়গুলো, সেটাও কল্পনা ছিল না। পল্লবী, তুমি আমায় আরেকটু সময় দাও। আমি দরকার হলে শিলিগুড়ি চলে যাব, তোমার বাবার হাতে পায়ে গিয়ে ধরব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কাছে ঠিক পৌঁছব। আমাদের এই চিঠির বন্ধন আমি ছিঁড়তে দেব না। তুমি ওই অচেনা মানুষটার হাত ধরো না পল্লবী। আমি আসছি, আমি ইন্টারভিউ দিয়েছি একটা ভালো জায়গায়, হয়তো কয়েকদিনেই খবর আসবে। তুমি প্লিজ ভেঙে পড়ো না। ইতি, তোমার বাবান। কয়েক সপ্তাহ পার হয়ে গেল। পুষ্পলের কাছে কোনো চিঠি আর আসে না। ফোনেও পল্লবীকে পাওয়া যাচ্ছে না। পুষ্পল রোজ বিকেলে পোস্টম্যানের প্রতীক্ষায় বসে থাকে বারান্দায়। মা সুমিতা দেবী ছেলের এই হাল দেখে মনে মনে কষ্ট পান ঠিকই, কিন্তু করার তো কিছু নেই। একদিন দুপুরে পোস্টম্যান একটা খাম দিয়ে গেলেন। না, কোনো নীল খাম আজ আর নয়, সাদা একটা বড় খাম।
পুষ্পল ভাবল হয়তো তার ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু খাম খুলতেই তার সারা শরীর বরফ হয়ে গেল। ভিতরে একটা চকচকে বিয়ের কার্ড, উপরে বড় বড় সোনালি অক্ষরে লেখা, পল্লবী ওয়েডস সঞ্জয়। পুষ্পল কার্ডটা হাতে নিয়ে পাথর হয়ে গেল। ওর চোখের সামনে শিলিগুড়ির সেই মেঘ, সেই প্রথম চুম্বন, আর 4 বছরের হাজার হাজার চিঠির পাতাগুলো এক এক করে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। 4 বছর, 1 মাস, 16 দিনের সেই না দেখা প্রেমের রূপকথা এক নিমেষে এক চিলতে একটা ছোট্ট বিয়ের কার্ডে বন্দি হয়ে গেল। পুষ্পল বুঝল 90 দশকের সেই নস্টালজিয়া আর আবেগের লড়াইয়ে বাস্তবের জেদ আর অনিশ্চয়তা জিতে গেছে। ব্যান্ডেলের গঙ্গার ঘাটে সেদিন শেষ বিকেলে এক একা যুবক গঙ্গার জলে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, দেখল তার ধ্বংস হয়ে ভেসে যাওয়া স্বপ্নগুলোকে। কেটে গেল আরো কিছু দিন। বিয়ের সানাই বেজেছে শিলিগুড়িতে, কিন্তু সেই সুরে আনন্দের চেয়েও বেশি ছিল এক অব্যক্ত আর্তনাদ। পল্লবীর বিয়ে হয়ে গেল আলিপুরদুয়ারের সঞ্জয়বাবুর সাথে। সঞ্জয়বাবু বয়সে পল্লবীর চেয়ে বছর 12 বড়। রেলওয়ের একজন উচ্চপদস্থ চাকুরিজীবী, কেন্দ্রীয় সরকারি চাকরি। অমিতাভ বাবুর চোখে সঞ্জয় একজন যোগ্য পাত্র, যার সুনিশ্চিত ভবিষ্যৎ আর পাকা ছাদ আছে। পল্লবী ওর সেই শিলিগুড়ির জানলার ধার, সেই চিঠির ড্রয়ার আর বাবানকে লেখা না বলা কথাগুলো পিছনে ফেলে চলে গেল তোরসা নদীর ওপারের এক অজানা শহরে। সেখানে সাজানো সংসার আছে, দামি ফার্নিচার আছে, শুধু নেই সেই নীল খামের রোমাঞ্চ। বিয়ের মাসখানেক কেটেও গেল। আলিপুরদুয়ারের সেই নতুন বাড়িতে বসে পল্লবী ওর জীবনের শেষ চিঠিটা লিখতে বসল। এবার আর কোনো নীল খাম নয়, একটা সাদা সাধারণ কাগজের পাতায় তার চোখের জল আর হাতের কালির লড়াই শুরু হলো। প্রিয় বাবান, আজ তোমাকে বাবান বলে শেষবার ডাকছি। হয়তো এই চিঠি পাওয়ার পর তুমি আমায় ক্ষমা করতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, আমি খুব লড়াই করেছিলাম। বাবার জেদের কাছে, সমাজের সুরক্ষার সংজ্ঞার কাছে আমি হেরে গেছি। আজ আমি পল্লবী অন্য কারোর পরিচয় নিয়ে এই অচেনা শহরে বন্দিনী। সঞ্জয় মানুষ হিসাবে মন্দ নয়, কিন্তু আমার মনের অলিগলিতে তোমার নামটা 4 বছর আগেই খোদাই করা আছে। তা আমি মুছবো কি করে বলো? বাবান, তোমার উপর আমার কোনো রাগ নেই। আমি জানি তুমি চেষ্টা করেছো, কিন্তু এই পৃথিবীর নিয়ম যে বড় অদ্ভুত। এখানে ভালোবাসা মাপার কোনো মাপকাঠি নেই, শুধু পকেটের ওজনটাই মাপা হয়। আমি প্রার্থনা করি তুমি যেন খুব বড় হও, তোমার সেই স্বপ্নের চাকরিটা যেন তুমি পাও। তুমি একদিন অনেক বড় কেরিয়ার তৈরি করবে, তোমার একটা সুন্দর সাজানো পরিবার হবে। আমি দূর থেকে দেখে খুশি হব, কিন্তু একটা অনুরোধ, আমার এই পরাজয়কে কেন্দ্র করে তুমি নিজের জীবনটা নষ্ট করো না। তুমি ভালো থেকো বাবান। ইতি তোমার, ইতি পল্লবী। আর তখন ব্যান্ডেলে বসে থাকা সেই শান্ত ছেলেটা যখন সেই চিঠিটা হাতে পেল, তখন ওর চোখে আর জল নেই। কান্নাগুলো সব শুকিয়ে পাথরের মতো বুকে জমাট বেঁধে গেছে। ও তার সেই 4 বছরের জমানো চিঠির স্তূপের উপর বসে শেষবারের মতো কলম ধরল। পল্লবী, তোমার চিঠিটা পেলাম,
তুমি ভালো থাকতে বলেছ। কিন্তু জানো তো, ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে একটা তফাৎ আছে। আমি হয়তো চাকরি পাবো, হয়তো একদিন অনেক টাকা রোজগার করব, কিন্তু সেই সাফল্যের ভাগ নেওয়ার জন্য তুমি তো পাশে থাকবে না। কেরিয়ার হয়তো হবে, কিন্তু জীবনটা না শূন্যই থেকে যাবে। সঞ্জয়বাবু অনেক বড় চাকুরে, হয়তো তোমাকে সব সুখে মুড়ে রাখবেন, কিন্তু উনি কি জানেন তুমি বৃষ্টির দিনে কোন গানটা শুনতে ভালোবাসো? উনি কি জানেন তোমার চোখের কোন কোণে পাহাড়ের মেঘ জমে থাকে? আমি জানি জীবন তার নিজস্ব গতিতে চলবে। হয়তো সময়ের সাথে সাথে আমি একজন সফল মানুষ হব, একটা পরিবারও হবে হয়তো সমাজের খাতিরে, কিন্তু আমার মনের সেই প্রথম আর শেষ ভালোবাসার সিংহাসনটা আজ থেকে শূন্যই পড়ে থাকবে। আমি আর কাউকে ওভাবে ভালোবাসতে পারবো না পল্লবী। নীল খামের সেই ট্যালকাম পাউডারের গন্ধটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমাদের গল্পটা এখানে শেষ হতে পারে, কিন্তু আমার হৃদয়ে ওই একটা চুম্বন আর 4 বছরের স্বপ্নগুলো চিরস্থায়ী সমাধি হয়ে রয়ে যাবে। ইতি, তোমার ইতি বাবান। চিঠিটা পাঠানোর পর পুষ্পল জীবনের এক নতুন আর কঠিন অধ্যায়ে পা দিল। ও পল্লবীর দেওয়া সেই পাথরটা পড়ার টেবিলের সামনে রেখে দিন রাত এক করে পড়াশোনা শুরু করল। ওর চোখে তখন কোনো হিরো হওয়ার স্বপ্ন নেই, আছে এক অদম্য জেদ। রাজ্য রাজনীতির অস্থিরতা আর রিসেশনের বাজারেও ও একের পর এক ইন্টারভিউ দিতেই থাকল। মেস বাড়িতে আধপেটা খেয়ে, ট্রেনের ভিড়ে ধাক্কা খেয়ে ঘুরে বেড়াতে লাগলো একটা চাকরির আশায়। 2010-এর ওই মাঝামাঝি সময় পুষ্পল অবশেষে একটা সরকারি স্কুলে টিচারের পদে ইন্টারভিউতে সফল হলো। তার দীর্ঘ সংগ্রামের ফসল এলো ঠিকই, কিন্তু সেই খবরটা ভাগ করে নেওয়ার জন্য আর কোনো এসটিডি বুথ তাকে ডাকল না। ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে ও যখন ট্রেনের হুইসেল শোনে, ওর মনে হয় এই শব্দটা যেন পল্লবীর সেই হারিয়ে যাওয়া কণ্ঠস্বর। পুষ্পল চাকরিটা পেল। ব্যান্ডেলের সেই মধ্যবিত্ত বাড়িটা মেরামত হলো, মায়ের মুখে হাসি ফুটল, কিন্তু ওর নিজের হাসিতে এক বিষাদ চিরস্থায়ী আসন গেড়ে বসল। ও যখনই আয়নার সামনে দাঁড়ায়, সেই 90-এর দশকের চঞ্চল ছেলেটা আর ফিরে আসে না। আয়নায় ধরা দেয় এক গম্ভীর মুখাবয়ব, যা বুঝে গেছে 90-এর দশকের সেই সহজ ভালোবাসা এই জটিল পৃথিবীর ইঁদুর দৌড়ে খুব সহজেই পদদলিত হয়ে যায়। ব্যান্ডেলের গঙ্গার ঘাটে এখন আর চিঠি আসে না, পকেটে এখন একটা ছোট্ট কিপ্যাড মোবাইল এসেছে। গঙ্গার জল বয়ে চলে গেছে, শিলিগুড়ির পাহাড় মেঘে ঢেকে পড়েছে, কিন্তু মাঝ রাতের নিস্তব্ধতায় যখন সারা ব্যান্ডেল শহর ঘুমিয়ে পড়ে, পুষ্পল আজও ওর ড্রয়ার খুলে সেই পুরনো চিঠিগুলো দেখে, যেখানে ব্যান্ডেল আর শিলিগুড়ি আজও একটা অদৃশ্য সুতোয় জুড়ে রয়েছে। সেই সুতোর নাম অপ্রাপ্তি। সত্যি সত্যি তাহলে পুষ্পল আর পল্লবীর আর কোনোদিন এক হওয়া হবে না, নাকি ভাগ্যের কোনো অদৃশ্য সুতো আবার ওদের এক জায়গায় নিয়ে এসে দাঁড় করাবে? কি মনে হয়, এই গল্প কি এখানেই শেষ, নাকি এই গল্প আরও একটু এগোতেই পারে? সেটা ডিপেন্ড করছে আপনাদের কমেন্টের ওপর। আজকের পর্ব কিন্তু এখানেই শেষ। পত্র মিতালি গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে হবে সে কথা। আর যদি মনে হয় এই গল্পের আরও একটা পর্ব প্রয়োজন, তাহলেও জানাতে হবে কমেন্ট করে। আর যদি আপনি আমাদের চ্যানেলে আজ নতুন বন্ধু হন, তাহলে কিন্তু দাবি রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে
নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিতে। আর এই যে আপনি রোজ গল্প শুনে চলে যান, কেন? আমরা কি কোনো অন্যায় করেছি? আরে বাবা, একটা সাবস্ক্রাইব না করার কি আছে? একটা সাবস্ক্রাইব করলে কিন্তু সত্যি সত্যি আমরা ডলার ডলার টাকা পেয়ে যাব না, শুধুমাত্র আমাদের উৎসাহটা বাড়বে। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন না। আচ্ছা হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিই, আমরা ভালোবাসার মরশুম চ্যানেলে প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে হাজির হই। আর তাছাড়াও কিছু স্পেশাল এপিসোড থাকে প্রতি রবিবার রাত্রি 9:30টায়। আর আমাদের আরও একটা চ্যানেল রয়েছে যেখানে আমরা খুব শিগগিরই শুরু করতে চলেছি সাহিত্যধর্মী গল্প। এছাড়াও সেখানে ভূতের গল্প, রহস্য, রোমাঞ্চ বা সত্যি ঘটনা অবলম্বনে নানান গল্প নিয়ে হাজির হই শনিবার ঠিক রাত্রি 9:30টায়। সেই চ্যানেলটার নাম নিশ্চয়ই এতদিনে সবাই জেনে গেছেন, ভূত চর্চা। চ্যানেলের লিংক দেওয়া রইল এই গল্পের ডেসক্রিপশন বক্সে। সম্ভব হলে সেটাও না হয় সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা চলুন এবার চলে যাই সেই সমস্ত সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণায় যারা গত শুক্রবারের পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন। তারা হলেন স্নেহা, রিয়া দাস, মোহিনী ভট্টাচার্য, শিউলি, পূজা, আয়শা, সায়ন্তনী মণ্ডল, রাজ দে, মনীষা সরকার, সাগর ভৌমিক, অশোক মাঝি, শিবু বণিক, অগ্নেশ সোরেন, শর্মিলা, সুজাতা দাস, সুপর্ণা পাত্র, তনুশ্রী দাস, বুধিয়া নায়েক সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, পল্লবীর বাবার নাম কি ছিল? গল্পটা যদি মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখতে ভুলবেন না।